বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বনানী, পড়ে শোনাচ্ছি নরেন্দ্রনাথ মিত্রের গল্পমালা। আজকের গল্প ঠোঙা। গোবিন্দ, গোবিন্দ, ওঠ বাবা, অনেক বেলা হয়ে গেছে, ওঠ। চোখ মেলে তাকিয়ে মায়ের মুখ দেখতে পেল গোবিন্দ। কালো রোগাটে চেহারা, লম্বাটে ধরনের মুখ। বয়স এখনও 40 হয়নি, কিন্তু গাল দুটো বসে গেছে। কপালের কাছে চুলে একটু পাক ধরেছে। সরলা একটু হাসলো। কি দেখছিস অমন করে? মাকে হাসলে এখনও বেশ দেখায়, গোবিন্দ ভাবল। মাকে কেউ সুন্দরী বলবে না। কালো রং, চ্যাপ্টা নাক, চোখ দুটো ছোট ছোট, তবু হাসলে মাকে এখনও ভারী সুন্দর দেখায়। হাসি মুখ মার অবশ্য খুব কমই দেখতে পায় গোবিন্দ। সারাদিন মা যেন রেগেই আছে, বিরক্ত হয়ে আছে জগৎ সংসারের ওপর। বাবাকে ধমকাচ্ছে, দাঁতে দাঁত ঘষে ছোট ভাই বোনগুলোকেও বকছে, মর মর মর। মা যেন দিন রাত মা কালী হয়েই আছে। সংসারে অভাব অনটনের শেষ নেই। মার দোষ দেওয়া যায় না, তবু মার মুখখানা দেখতে ভালোই লাগে গোবিন্দর। কিন্তু সে স্বপ্নের মধ্যে যে মুখখানা গোবিন্দ এতক্ষণ ধরে দেখছিল, সে মুখ আরও সুন্দর। আশ্চর্য, যাকে সে দিনের বেলায় রোজ দেখে, রোজ দেখবার জন্য বাস স্টপে অপেক্ষা করে, কলেজের গেটের কাছে দাঁড়িয়ে থাকে, তাকে স্বপ্নে যেন আরও অপূর্ব দেখাচ্ছিল। সেই স্বপ্নরাজ্যে কোনো তাড়া ছিল না, কোনো সংকট ছিল না। স্বপ্নে সে যেন অনন্ত সময় আর অফুরন্ত অবকাশ নিয়ে দেখা দিয়েছিল। সরলা এবার বিরক্ত হয়ে ধমকে উঠল, ফ্যালপ্যাল করে চেয়ে রইলি যে, উঠবি নে? গোবিন্দ এতক্ষণে বিছানার ওপর উঠে বসল। মাদুরের ওপর একটা বালিশ, একটার বেশি দুটো বালিশ ভাগে পড়ে না। হোশিয়ারি থেকে প্যাকিংয়ের ব্রাউন পেপারগুলো দেয়ালের দিকে টান করা থাকে। মাঝে মাঝে সে কাগজের বান্ডিল মাথার তলায় দিয়ে বালিশটা উঁচু করে নেয় গোবিন্দ। কিন্তু বাবা দেখলে ভারী রাগ করে। দিনের দিন বাবুগিরি বাড়ছে। কাগজগুলো নষ্ট করে ফেলবি, ঠোঙা আর বিক্রি হবে না তাহলে। গোবিন্দ মায়ের দেওয়া ছেঁড়া শাড়িখানা গা থেকে খুলে তার হাতে দিল। গায়ে দেওয়ার চাদর নেই। এই কার্তিক মাসে কারো চাদরের দরকারও হয় না। ঘরের মধ্যে এমনিতেই বেশ গরম। একখানা ঘরে তারা 6 জন থাকে। গোবিন্দ, বাবা, মা, আরও 3টে ভাই বোন। এতগুলো লোকের গায়ের গরমেই ঘর গরম হয়ে ওঠে। তারপর উনুনের আঁচ আছে। এই ঘরের মধ্যেই রান্না, খাওয়া, ঠোঙার জন্য আঠা জাল দেওয়া চলে। আর কারো শীত লাগে না। কিন্তু রাত্রে একটা কিছু গায়ে জড়িয়ে শুতে না পারলে গোবিন্দ যেন অস্বস্তি বোধ করে। জড়াবার মতো চাদর সবসময় তো জোটে না। কখনো মায়ের, কখনো বোনের পুরনো ছেঁড়া শাড়ি টাড়িগুলো চেয়ে নিয়ে গায়ে জড়িয়ে শোয়। সেই ছেঁড়া শাড়িরও আজকাল অভাব। বাবা বলে, কি বাবুগিরি শিখেছিস? মা বোনের পরবার কিছু থাক আর না থাক, তোর গায়ে একটা কিছু দেওয়া চাই। মা তখন ছেলের পক্ষ নেয়, ইস, কত শাল দোশালা গায়ে দিয়ে বেড়ায় তোমার ছেলে, তার জন্য অত খোটা। গোবিন্দ জানে বাবা মুখে যতখানি ধমকায়, রাগ করে, ভিতরে ভিতরে কিন্তু তার উপর তত অসন্তুষ্ট নয়। বরং মার মতো বাবাও চায় গোবিন্দ বাড়ির আর সবাই চেয়ে বেশি আরামায়েশ করুক, একটু ভালো জিনিস খাক, ভালো জামা কাপড় পরুক। কারণ গোবিন্দই সংসারের আশা ভরসা। সে হায়ার সেকেন্ডারি পাশ করে কলেজে ঢুকেছে। বিয়ে পড়বে, বিয়ের পর MA, তারপর ভালো চাকরি বাকরি করবে। সেই তখন ছোটো ভাই বোনগুলোকে মানুষ করার ভার নেবে। তখন আর তাদের ঠোঙা তৈরি করে খেতে হবে না। গুদাম ঘরের মতোই একখানা মাত্র টিনের ঘরে থাকতে হবে না। গোবিন্দ তখন সবাইকে নিয়ে পাকা বাড়িতে উঠে যাবে। এই স্বপ্ন সবাই দেখে, সবাই তার দিকে চেয়ে আছে। সবাই যেন তেল ঢেলে ঢেলে একটি দীপশিখাকে জ্বালিয়ে রেখেছে। সে সব অন্ধকার দূর করবে, সবার দুঃখ ঘোচাবে ভেবে মাঝে মাঝে বেশ গর্ব হয় গোবিন্দর। অহংকারের সীমা থাকে না। মাঝে মাঝে আবার অবসাদ আসে। সংশয়ে আশঙ্কায় মন ছেয়ে যায়। পারবে তো গোবিন্দ? বাড়ি শুদ্ধ লোকের এত আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবে তো? পরীক্ষার রেজাল্ট তো তেমন ভালো হয়নি, ফার্স্ট ডিভিশনে গেছে অবশ্য, কিন্তু সে ভেবেছিল 2-3টে লেটার থাকবে। আরও কিছু আশাও কি ছিল না? মুখে অবশ্যই এইটুক কাউকে বলেনি, কিন্তু মনে মনে তো ভেবেছিল। সে আশা পূর্ণ হয়নি। এই বয়সে গোবিন্দ বুঝতে শিখেছে সব আশা পূরণ করা যায় না। সে নিজের না বাপ, না মা, না ভাই বোনেদের সব স্বাদ মেটে না। সাধ্যে সবখানি কুলোয় না। নানা বাধা আছে। কোনো কোনো বাধা দেখা যায়, কিছু বা চোখের আড়ালে থাকে। গরিবের ছেলে বলে আধপেটা খেয়ে খেয়ে বড় হয়েছে বলে গোবিন্দ এই অল্প বয়সেই সংসারের অনেক কিছু বুঝতে শিখেছে। আর বয়স নিতান্তই অল্পই বা কি, 19 পেরিয়ে 20-এ পড়েছে।
দাড়ি গোঁফ গজিয়ে গেছে। যে বয়সে আজকাল ছেলেমেয়েদের কলেজ থেকে বেরিয়ে ইউনিভার্সিটিতে ঢোকে, সেই বয়সে সেসবে কলেজে ঢুকতে পেরেছে। তার পড়াশুনো আরম্ভ করতেই দেরি হয়ে গেছে। পাকিস্তান থেকে এসে বাবা প্রথম কয়েক বছর শুধু পথে পথে ঘুরেছে। খাওয়া পড়া চিন্তা ছাড়া আর তার কোনো চিন্তা করবার ফুরসতই ছিল না। এখনও তাই, দিন রাত এখনও শুধু কী খাই আর কী খাবো এই তাদের ভাবনা। অথচ চোখের ওপর কত অদল বদলিত হলো। এই পাড়ায় কত নতুন নতুন বাড়ি হয়েছে, খানা খন্দ পানা পুকুর সব বন্ধ করে লোকে তার ওপর বড় বড় বাড়ি তুলেছে। যাতায়াতের পথে সবই তো দেখতে পায় গোবিন্দ, সবই চোখে পড়ে, শুধু তাদের টিনের বাড়িরই কোনো পরিবর্তন হলো না। 14 বছর যেমন ছিল তেমনই পড়ে আছে। তার একখানা মাত্র ঘরে থাকে, কিন্তু এ বাড়িতে ঘর অনেকগুলি, একতলায় দোতলায় মিলিয়ে 10টি পরিবারের বাস। কারো দখলে একখানা ঘর, কারো বা দুখানা, কিন্তু বাড়িওয়ালা ছাড়া কেউ স্থায়ী বাসিন্দা নয়। সব গোবিন্দদেরই মতো ভাড়াটে। না, সবাই গোবিন্দদের মতো নয়, তারা আসে আবার চলেও যায়। এই টিনের খুপড়ি ছেড়ে দোতলা তেতলার ফ্ল্যাটে গিয়ে ওঠে, কিন্তু গোবিন্দরা আর উঠতে পারল না। জ্ঞান হওয়া অবধি সেই যে দিন আনা দিন খাওয়ার পালা দেখছে গোবিন্দ, সে পালার আর শেষ হয় না। বাড়ির সামনের জলের কলটার কাছে দারুণ ভিড়। বালতি পড়েছে, কলসি পড়েছে, বৌঝিরা রান্নার জন্য খাবার জন্য জল তুলছে। ওই ভিড় ঠেলে গোবিন্দ এখন আর এগোতে পারে না। আগে পারত। এখন এপাড়ার মেয়ে বউরা তাকে দেখে লজ্জা পায়, সরাসরি তাকায় না, লুকিয়ে লুকিয়ে দেখে। ওদের ওই দেখার ভঙ্গি দেখতে গোবিন্দর বেশ লাগে। মায়ের রং কালো, কিন্তু গোবিন্দ তার রং পায়নি, বাপের রং পেয়েছে। মায়ের মনে যখন একটু সুখ থাকে, মা তখন তাকে আদর করে বলে, আমার গোড়ার চাঁদ, আমার গৌর গোপাল। শুধু মা নয়, আরও একজন তাকে দেখে মুগ্ধ হয়েছে। সে অমন খোলাখুলিভাবে গোবিন্দকে আদর করে ডাকতে পারে না, কিন্তু তার চোখের দৃষ্টি দেখে বোঝা যায় সে গোবিন্দর সঙ্গে পড়ে। কিন্তু এক ক্লাসে পড়লে কি হবে, আর সব দিক থেকেই সে উঁচু ক্লাসের, জাতেও উঁচু, মানেও উঁচু। সে পাকা বাড়িতে থাকে। একসময় অবশ্য গোবিন্দদের এই টিনের বাড়িতেই বাস করে গেছে, কিন্তু সে কথা কেই বা মনে করে রেখেছে। বাড়ি ছেড়ে গেলেও পাড়া ছেড়ে যায়নি ওরা, একই পাড়ায় থাকে। একই বাসে করে গোবিন্দ তার সঙ্গে কলেজে যায়, একই ক্লাসের একই প্রফেসরের কাছেই পড়ে। তবু উকিলের মেয়ের সঙ্গে ঠোঙাওয়ালার ছেলের যে অনেক তফাৎ, তা গোবিন্দ জানে। এই ব্যবধান কি কোনোদিনই ঘুচবে? গোবিন্দর মাঝে মাঝে ইচ্ছা করে জোর করে সব ঘুচিয়ে দেয়, কিন্তু ইচ্ছা করলে সব হয় না। সেইটুকু বুঝবার মতো বয়স আর অভিজ্ঞতা তার হয়েছে। বাইরের কলে মুখটুকু ধোয়া হলো না, মেয়েরা জল নিচ্ছে তো নিচ্ছেই। গোবিন্দ ফিরে এসে বোনকে বলল, লক্ষ্মী আমাকে 1 ঘটি জল দে তো, মুখ ধোবো। বছর 16 বয়স হয়েছে লক্ষ্মীর। বাড়ন্ত গরম, বেশিরভাগ সময় ফ্রক পরে থাকে, কিন্তু ওর শাড়ি পরার ভারী শখ। মার একখানা পুরনো শাড়ি পরে এরই মধ্যে কাজে বসে গেছে। তোলা উনুনে বড় একটা কড়াতে আঠা জাল হচ্ছে, আর একখানা বড় কাঁচি নিয়ে লক্ষ্মী আর সেবা বসে গেছে ভাঁজ করা কাগজ কাটতে। 2.5 ছটাকি ঠোঙা, 5 ছটাকি ঠোঙা, 2.5 পোয়া ঠোঙা, 1.25 সেরি, 2.5 সেরি, ছোট বড় সব মাপের ঠোঙাই ওরা কাটতে পারে, জুড়তে পারে। গোবিন্দ এসব কাজ জানে, না জানার কি আছে, কিন্তু জেনেও সে আজকাল আর ওদের সঙ্গে ঠোঙা তৈরি করতে বসে না। সে শুধু পড়ে, সে শুধু সকলের হয়ে ভবিষ্যৎ গড়ে। গোটা পরিবার তাকে এই আত্মগঠনের সুযোগ দিয়েছে। সে যেন এই পরিবারের মধ্যে থেকেও আলাদা। আজকাল পেটের দায় মেটাবার কাজ তার না, সে পরশুর সম্পদ গড়বার জন্য তৈরি হচ্ছে। লক্ষ্মী হাতের কাজ ফেলে রেখে তাকে জল এগিয়ে দিল। বাড়ির আর সবাই কয়লার গুঁড়ো দিয়ে দাঁত মাজে, কিন্তু গোবিন্দ নিজের জন্য সস্তা টুথ পাউডারের ব্যবস্থা করে নিয়েছে। পাড়ার যে স্টেশনারি দোকানে তারা ঠোঙা জোগায়, সেই দোকানের মালিক কানাই বিনা পয়সায় তাকে এই টুথ পাউডার দিত। এখন গোবিন্দ কোনো কোনো মাসে কিনেও নেয়। মুখ হাত দিয়ে গোবিন্দর ঘরের কোণে পড়তে বসবে সরলা তাকে বাটিতে করে অল্প দুটি মুড়ি এনে দিল। গোবিন্দ বলল, ওরা খেয়েছে? সরলা একটু হেসে বলল, সবাই তো হবে বাবা, তুই খা, তোর মাথার কাজ, তোরই খাওয়া দাওয়ার দরকার। গোবিন্দ নিজের মনেই হাসলো, শুধু মুড়ি খেয়ে কি আর মাথার কাজ চলে? যারা আজকাল পড়াশোনায় ভালো হয়, পরীক্ষায় রেজাল্ট ভালো করে, তারা প্রায় সবাই বড় লোকের ছেলে। তারা ডিম খায়, দুধ খায়, বই কেনে, নোট বই কেনে, প্রাইভেট টিউটার রাখে। আর গোবিন্দর কি আছে? বই আনে চেয়ে চিনতে ধার করে, পড়তে বসবার একটু জায়গা পর্যন্ত নেই। এই একখানা ঘরের মধ্যেই তো সব।
মাঝে মাঝে বইয়ের বাইরের লোকজনও আসে। বাবা তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্যের কথা বলে। ভারী তো বাণিজ্য, তবু বাবার কথা যেন আর শেষই হয় না। গোবিন্দ বলল, ওরা কিছু খাবে না? লক্ষ্মী সবাই প্রতিনিধি হয়ে বলে, তুমি খাও দাদা, আর একটু বাদেই তো ভাত হবে, আমরা একেবারেই ভাতই খাবো। খাওয়া শেষ করে অ্যাজ ইউ লাইক ইট খানা কেবল খুলেছে গোবিন্দ। গুরুদাস বলল, পড়তে বসার আগে আর কিছু কাগজ নিয়ে আয় গোবিন্দ। গোবিন্দ বলল, কাগজ? গুরুদাস বলল, হ্যাঁ কাগজ, তুই যে একেবারে আকাশ থেকে পড়লি, কাগজ চিনিস না? গোবিন্দ বলল, চিনবো না কেন, কিন্তু আমার পড়া আছে, কলেজ আছে। গুরুদাস বলল, আরে বাবা, সবই তো আছে বুঝি, পেটটাও তো আছে সঙ্গে সঙ্গে। আমার শরীরটা ভালো না, জ্বর লাগছে, তবু তো না বেরিয়ে উপায় নেই। এখন ছুটে যাব সেই ঘুঘুডাঙার হোশিয়ারিতে, সেখান থেকে কাগজ আনাবো। কানাইয়ের দোকানে কটা টাকা পাওনা আছে, আজ আর পাড়ার কাগজ কেনার আমার সময় হবে না। আজ তুই যা, নইলে হাতগুলি বসে থাকবে, কাজ হবে না। গোবিন্দ অবাক হয়ে বলল, আমি যাব? তার সঙ্গে তার ক্লাসে পড়ে এমন অনেক ছেলে আছে পাড়ায়, মেয়েরাও আছে। বাসে দেখা হয়, কলেজের কমন রুমে গল্প হয় সহপাঠীদের মধ্যে। তাদের মনে গোবিন্দ এমন একটা ধারণা জন্মিয়ে দেয় যেন সেও তাদের একজন। সে ধারণাটা গোবিন্দ নিজের মনেও এখন বদ্ধমূল হয়েছে। বাবার জীবিকাটা যে কী, তা তো আর গোবিন্দর গায়ে লেখা নেই। তারা কোথায় থাকে, কি খায়, কেই বা তার খোঁজ নিতে যায়। কলেজে অবশ্য হাফ ফ্রিশিপ করে নিয়েছে গোবিন্দ, কিন্তু এমন ফ্রিশিপ, হাফ ফ্রিশিপ অনেকেরই আছে। যাদের নেই তাদেরও অনেকের মাইনে বাকি পড়ে। গোবিন্দর কিছু জানতে বাকি নেই। নিজের হাতে সাবানে কাচা ফর্সা ধুতি পাঞ্জাবি পরে গোবিন্দ কলেজে যায়। আজকাল ছেলেদের মধ্যে ধুতির চল প্রায় উঠেই গেছে, বেশিরভাগ ছেলে ট্রাউজার পরে। গোবিন্দরও মনে মনে ইচ্ছা একটা প্যান্ট কেনে, কিন্তু বড় খরচ। একটা পাজামা জোটে না, তার আবার প্যান্ট। কিন্তু ধুতি পাঞ্জাবি পরলেও অনেক প্রবীণ প্রফেসর তাকে দেখে খুশি হন। কেউ কেউ হেসে বলেন, তোমাকে বেশ দেখাচ্ছে গোবিন্দ, বেশ দেখাচ্ছে। এ কথা আরও একজন বলেছিল, তুমি যা পড়ো তাতেই তোমায় সুন্দর দেখায়। সে সাহস করে বলেছিল, লুকিয়ে লুকিয়ে নয়, আরও 3টে ছেলের সামনে। সেই সুখ্যাতি সলিলের সহ্য হয়নি। সে দামি জামা প্যান্ট পরে আসে, পোশাক আশাক সম্বন্ধে সে খুব সচেতন। সলিল হেসে পড়েছিল, গোবিন্দ হাফ প্যান্ট কি গামছা পরে এলেও শ্যামলী বলবে, এমনটি আর হয় না। তারপর সবাই মিলে রেস্টুরেন্টে ঢুকেছিল। গোবিন্দ যেতে চায়নি, কিন্তু শেষ পর্যন্ত না গিয়েও পারেনি। ছেলের কাছ থেকে সদুত্তর না পেয়ে গুরুদাস চটে উঠল, হ্যাঁ তুই যাবি, তুই কোন লাটের বাটে এসেছিস? আঘাত থেকে গোবিন্দ রুখে দাঁড়ালো, বাবা কথাবার্তাগুলো একটু ভদ্রলোকের মতো বলো, কি যা তা বলছো? গুরুদাসও চটে উঠল। চিপচিপে লম্বা চেহারা, ফর্সা রং, কোচার খুঁট সারা গায়ে জড়ানো। এমনিতে শান্ত মেজাজের মানুষ সহজে রাগে না, কিন্তু রাগলে বিষম কাণ্ড করে বসে। রেগে ছেলেকে তেড়ে এলো গুরুদাস, পাঠা কোথাকার, দুপাতা ইংরাজি পড়ে তুই আমাকে ভদ্রতা শেখাতে এসেছিস? আমরা দিন রাত খেটে মরছি, এই 7 বছরের ছেলেটা পর্যন্ত খাটে, তবে দুটো দানা পানি জোটে, আর তুই? লজ্জা নেই? বেহায়া হারামজাদা, তুই পায়ের ওপর পা দিয়ে বসে খাস, সংসারে কুটো গাছটিও নাড়িস নে, বাবুগিরির ওপর বাবুগিরি ফলাস। সরলা এসে বাধা দিল। পিছনে পিছনে লক্ষ্মী আর সেবাও এসে দাঁড়ালো। সরলা স্বামীর দিকে চেয়ে বলল, কি জ্বালা, কাজ নেই, কর্ম নেই, সকালবেলা উঠে ঠাকুর দেবতার নাম নেই, এ কি পাগলের কাণ্ড তোমাদের? গুরুদাস বলে, পাগল যদি হয় তোমার এই ছেলের জন্যই হব। ওর চালচলন দেখলে আমার গা রিরি করে জ্বলে। আমি বুঝি না কিছু, এতই গোমুখ্য আমি? ও কি সবসময় পড়ার বই পড়ে ভেবেছ? ও রাত জেগে জেগে নভেল পড়ে, আমার এত কষ্টের পয়সায় কেনা কেরোসিন তেল ও নভেল নাটক পড়ে পোড়ায়। এ ছেলের উচ্ছন্নে যেতে আর কি বাকি আছে বলো? গোবিন্দ একটি কথারও জবাব দিল না। বাবার একটি অভিযোগেরও প্রতিবাদ করতে চেষ্টা করলো না। অন্যদিকে মুখ ফিরিয়ে চুপ করে বসে রইল। খানিক বাদে গুরুদাস তার আধময়লা জামাটা পরে বেরিয়ে গেল। দরকারি কাজ আছে, ছেলের সঙ্গে বেশিক্ষণ ঝগড়া করবার সময় কোথায়?